সুপ্রভাত বন্ধুরা, আজকে 23শে ডিসেম্বর 2024। এখন বাজে সকাল 10টা। আবার চলে এসেছি কিন্তু উত্তরবঙ্গ। এবারে আমি যাব ঝান্ডিতে। সে এক অপূর্ব সুন্দর জায়গা। এই পর্বে আপনাদেরকে দেখাবো আপার ডুয়ার্সের ঝান্ডি গ্রামসহ তার আশপাশে বিভিন্ন দেখার জায়গা, আর প্রতিদিন জামাই আদরে খাওয়া দাওয়া সহ সুন্দর থাকার জন্য একটা জায়গা। আমি চন্দন, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার রয়। চলুন, সামনে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, তাহলে গাড়িতে যাই। গাড়িতে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। গাড়ির ড্রাইভার সাহেব আমাদেরকে ডেকে নিয়ে গেল গাড়ির কাছে। আমরা 5 জন ছিলাম, তাই আগে থাকতেই জাইলো গাড়ির কথা বলে রেখেছিলাম হোমস্টেতে। ওনারাই এই গাড়ি পাঠিয়ে দিয়েছেন। এবারে আমি সপরিবারে বেড়াতে এসেছি। তার সঙ্গে আছে আমার বন্ধু কাম ভাই প্রীতম এবং কাকিমা। আমার মেয়ে রাজন্যা আমার সঙ্গেই গাড়ির সামনে জোর করেই বসে পড়ল। আজকে আমাদের বাহনের সারথি হচ্ছে বিশাল। বিশাল আমাদেরকে একদম ঝান্ডি অবধি নিয়ে যাবে। চলুন তাহলে। গাড়ি ছাড়তেই NH-31 ধরে আমরা এগোতে থাকলাম। কিছু দূর এগোনোর পরেই শুরু হলো চা বাগান। তখন রাস্তার ডান দিকে বাঁ দিকে যেদিকেই চোখ যাচ্ছে শুধুই ঘন সবুজ রঙের গালিচার মতন চা বাগান দেখতে পাচ্ছি। আর তার মাঝখান দিয়েই ছুটে চলেছে আমাদের গাড়ি। এবারে আমরা গরুবাথানকে পেছনে ফেলে এগিয়ে চললাম সামনের দিকে। 35 মিনিট মতন গাড়ি চলার পরে আমাদের গাড়ির ড্রাইভার চেল নদীর ধারে একটা জায়গায় দাঁড় করিয়ে দিল। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। কিন্তু ব্রেকফাস্ট করার আগে চলুন আগে একটু চেল রিভারটা দেখে আসি। রাস্তার পাশে একটু নিচের দিকে নেবেই দেখতে পেলাম চেল নদীকে। এখন শীতকাল, তাই নদীর জলের পরিমাণও অনেকটাই কম। এই স্বচ্ছ জলের ছোট্ট নদীটাকে দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি নদীর ধারে একটা পাথরের মধ্যে বসে জলের বয়ে চলা চঞ্চলার রূপ দেখছিলাম। কি অপূর্ব লাগছিল এখানকার পরিবেশ। কিছুক্ষণ এখানে বসে থাকার পর চলে এলাম রাস্তার ধারে রেস্টুরেন্টে। ঢুকতে ঢুকতেই বুঝতে পারলাম সবার জন্য চিকেন মোমোর অর্ডার দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মোমো চলে এলো। এখানে 8 পিস চিকেন মোমোর দাম 60 টাকা। জানলাম ভেজ মোমোর দাম 40 টাকা। আমার মেয়ের মোমো খুবই প্রিয়। এরকম লাগছে? ভালো ভালো, বেশ ভালো, টেস্টি। সত্যি 60 টাকাতে চিকেন মোমো। আবার কি কলকাতার মতো নেই, কলকাতায় একটু দাম বেশি। খাওয়া দাওয়া করে আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম। দেখতে দেখতে আমাদের গাড়ি সমতল ছেড়ে পাহাড়ের ওপরে উঠতে শুরু করলো। তখন দুপাশের পাহাড়ের ঢালে শুধু চা বাগান। বেশ কিছুক্ষণ চলার পরে শুরু হলো জঙ্গলের মধ্যে দিয়ে পথ। চারদিকে ঘন সবুজের জঙ্গলের মধ্যে দিয়ে চলতে বেশ ভালোই লাগছিল। এইভাবে চলতে চলতে একটার পর একটা পাহাড়ি বস্তিকে পেছনে ফেলে আমরা ওপর দিকে উঠতে থাকলাম। আস্তে আস্তে গায়ে ঠান্ডাও লাগতে শুরু করলো। আমরা চারদিকের পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। দেখতে দেখতে আমরা কিন্তু ঝান্ডি গ্রামে পৌঁছেও গেলাম। ডান দিকে একটা সরু রাস্তা দিয়ে কিছুটা নামার পরেই চারদিকে গাছপালায় ঘেরা সবুজ একটা মনোরম পরিবেশে আমরা এসে গাড়ির থেকে নামলাম। এখন বাজে বেলা 12:30। এই আমাদের ঝান্ডির যে হোমস্টে, সেই হোমস্টেতে যে গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে এখন বেরিয়ে গেল। চলুন এবার আমরা চেক ইন করি। আমরা এগোতেই ওয়েলকাম টু ঝান্ডি হেভেন। আমি মেন শেফ, আপনাদের জন্য আমরা প্রস্তুত একদম। ঝান্ডিতে এসে আমরা যে হোমস্টেটাতে থাকছি সেই হোমস্টেটার নাম হচ্ছে ঝান্ডি হেভেন।
এই হোমস্টের একটা মজার ব্যাপার হচ্ছে, এই হোমস্টের একদম সামনে থেকে দরজা খুললেই বা জানলা খুললেই ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পুরো আকাশটা পরিষ্কার থাকলে খুব সুন্দর করে দেখা যায়। আজকে এখন একটু মেঘলা রয়েছে, তবে আমরা এখানে তো 2 দিন আছি, অসুবিধা নেই, নিশ্চয়ই দেখতে পাবো। দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা। শহরের কোলাহল থেকে বেরিয়ে 2 দিন প্রকৃতির কোলে শান্তভাবে থাকার জন্যই আমি এই জায়গাটাকে বেছে নিয়েছি। আর শুনেছিলাম এই হোমস্টের খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘরগুলোও নাকি খুব সুন্দর। আমাদের ঘরগুলো রেডি হচ্ছিল, তাই একটু চারদিকটা ঘুরে দেখে নিলাম। হোমস্টের সামনেটা ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং সামনে কিন্তু অনেকটা খোলা জায়গা। এবারে ঢুকে পড়লাম ঘরের মধ্যে। দেখলাম কিং সাইজের একটা খাট, অনায়াসে 3 জন শুতে পারবে। পাশে একটা ডিভানও রয়েছে। পুরো ঘরটাই ম্যাট পাতা। ড্রেসিং টেবিল আছে। আচ্ছা, এখানে পুরো চা তৈরি সমস্ত সরঞ্জাম দিয়ে দিয়েছে এবং একটা ইলেকট্রিক কেটলিও দিয়ে দিয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপও রয়েছে। বেশ সুবিধা, বেশ সুন্দর জায়গাটা। আর এখান থেকে দেখিয়ে দিই, আমি এখানটায় এসে দেখছিলাম জানলাটা খুলে, সত্যিই অপূর্ব লাগছে এখান থেকে। আজকে তো রোদ্দুর উঠেছে, এখন জানি না কালকে সকালবেলা যদি এখান থেকে দেখতে পাই তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে একদম বিছানায় শুয়ে শুয়ে। ওয়াশরুমে গিজার সহ বেশ ভালো ব্যবস্থা। ঢোকামাত্রই ঝান্ডি হেভেন হোমস্টে একটা কিট দিয়েছে, যার মধ্যে একটা পেস্ট, সাবান, শ্যাম্পু, তেল, ময়েশ্চারাইজার, চিরুনি, সেভিং ব্লেড এবং টর্চ রয়েছে। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো। এখন বাজে দুপুর 2টো। স্নান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ সারতে। ওই সামনে ডাইনিং স্পেস আছে, ওই ডাইনিং স্পেসেই আমরা লাঞ্চ করব। ডাইনিং টেবিলে পৌঁছতেই দেখি এখানে আমাদের সবাই উপস্থিত। খেতে বসতেই একের পর এক আইটেম আসতে থাকলো। ভেন্ডি, সর্ষে, বাবা, আবার এদিকে কি চলে এসেছে? খেয়ে দেখুন স্যার। ওরে বাবা, আবার ফুলকপি। এত আইটেম রাখার জায়গা কই? যা খাবার নিয়ে বসেছি, পুরো জামাই আদর করে খাওয়ানোর যাকে বলে। না, তবু আমরা পারছি না, কারণ হচ্ছে কি আমরা মাছটা আসতে দেরি হয়েছে, ওই জন্য ডিম খাই দিচ্ছি। কিন্তু চুনো মাছ খাওয়াচ্ছি এবং ডিম খাওয়াচ্ছি, সঙ্গে আরও তো আনুষঙ্গিক যা আমরা দিয়েছি আর দিতে পেরেছি, আমরা এরকমই দিয়ে থাকি। আমাদের খাবারটাই এরকম। তুমি এখানে এটা বলো তো, এটা কি? এটা হচ্ছে কি পটল বাটা। আচ্ছা, এটা তো পালং শাক। পালং শাক, এটা কপি, এটা ভেন্ডি, এটা চুনো মাছ, উচ্ছে ভাজা, ডাল, আমরা এই পদগুলো দিয়ে থাকি। আর ও বেগুনিও রয়েছে, বাবা, এটা এক একটা বেগুনি যা সাইজ, তার মধ্যে আবার ডিমের কারি, স্যালাড, পাপড়, ও আবার পাপড়ও রয়েছে। এগুলো কি প্রতিদিন হয়? প্রত্যেক দিন আমাদের আইটেমই এরকম 10-12 রকমের আমরা আইটেম দিয়ে লোককে খাওয়াই। কারণ হচ্ছে কি আমাদের এখানে খাওয়াটাই স্পেশালিস্ট। বাঙালি বেশিরভাগই টুরিস্ট, বাঙালি আসে, বাঙালি খেতে ভালোবাসে, আমরাও করতে ভালোবাসি। পালং শাক না এখানে নিজেদেরই তোলা? না, পালং শাক আমাদের এখানে, তাহলে আছে, কপি বোনা আছে। আমি যে ইনফরমেশনটা পেয়েছিলাম যে এখানকার আতিথেয়তা সম্বন্ধে, আমি প্রথমবারে এসেই প্রথম খাবারেই আমি এটা বুঝতে পারছি। স্যাটিসফাই। হ্যাঁ, স্যাটিসফাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এবার খাওয়াতে মন লাগালাম। আমার মেয়েকে জিজ্ঞাসা করি খাওয়া দাওয়া কিরম হয়েছে। কি গো, কিরম হয়েছে বুকু? ভালো। কোনটা কেমন best? ভালো? ডাল। ডাল আরগুলো ভালো। না 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 না, আগে খেয়ে নি। কি এরপরে কি আছে? চাটনি আছে, চালতা, টমেটো, কিশমিশ এবং আমসত্ত্ব দিয়ে চাটনি আছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম, প্রচুর খেয়ে নিয়েছি। আমি বাড়িতে এতটা খাই না সাধারণত। এখন একটুখানি রুমে গিয়ে রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যের সময়
সবার সঙ্গে একটু আড্ডা মারবো। এবারে ঘরে ঢুকে বাঙালির প্রিয় ভাত ঘুম। বেশ কিছুক্ষণ ঘুমানোর পরে মেয়ের ডাকে ঘুম থেকে উঠে দেখি বাইরেটা অন্ধকার হয়ে গেছে। তখন আমরা দুজনে বেরোলাম হোমস্টে ঘুরতে। এখন চারদিকে রঙিন আলোয় ঝলমল করছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছিল। আমরা কিছুক্ষণ বেরিয়ে ঠান্ডার জন্য আবার চলে এলাম রুমের মধ্যে। রুমে ঢোকার কিছুক্ষণের মধ্যেই ও সন্ধ্যাবেলা সব একদম গরম গরম স্ন্যাক্স চলে এসছে। নাও নাও, এখানেই রাখো, এখানেই রাখো। থ্যাংক ইউ। স্ন্যাক্সে ছিল গরম গরম অনিয়ন পকোড়া, সঙ্গে সস এবং চা। দাদা একটা নিন। আরে না না, নিন। আরে আগে আপনারা খান, খেয়ে বলুন কি ব্যাপার। প্রীতম শুরু করো, শুরু করো। আপনি নিন, আপনি গৃহিণী, আপনি বুঝবেন কোয়ালিটি কেমন। সন্ধেবেলাতে এই হোমস্টের মালিক সন্দীপ দার সঙ্গে গল্প করতে করতে স্ন্যাক্স চলতে লাগলো। আরে চিকেন ফ্লেভার পাচ্ছি। চিকেন মিক্সড আছে, চিকেন Normally অনিয়নের সঙ্গে চিকেন মিক্সড আছে। নর্মালি সব জায়গায় ভেজ দেয়, আমরা চিকেন মিক্স করে দিই। এইভাবে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা চলল। এখন বাজে রাত্রি 10:45। ঘর থেকে বেরিয়ে এখন যাচ্ছি ডিনারে। অনেকটা দেরি করে ফেলেছি সবাই গল্প করতে করতে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। এখন এখানে টেম্পারেচার যাচ্ছে 4 ডিগ্রি মতন। রাত্রেবেলা বলছে নাকি যে 1 ডিগ্রিতে নামবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলুন তাড়াতাড়ি করে ডিনার করে চলে আসি। রাতে খাওয়া হলো ডাইনিং রুমে। দেখলাম এইটাকে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। রাতে মেনুতে ছিল ভাত, ডাল, সবজি এবং চিকেন কারি। খাওয়া দাওয়া করার পর চলে এলাম বনফায়ার করার জায়গাতে। এখানে কিছুক্ষণ আগুনের তাপ নিয়ে তারপরে চলে গেলাম রুমে। পরদিন খুব সকালবেলা সন্দীপদার ডাকে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। তখন ভোরবেলার হালকা আলোতে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে দেখে আমি সত্যিই অভিভূত। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। ঘরে তখন আমার মেয়ে এবং আমার মিসেস দুজনেই ঘুমোচ্ছে। ওরা ওঠেনি তখনও পর্যন্ত। ওদেরকে আবার ডাকতেই কিছুক্ষণ বাদেই দেখতে পেলাম অপর্ণা দৌড়ে দৌড়ে বেরোচ্ছে। এবারে মেয়েকে ডেকে আস্তে আস্তে দেখি তখন হোমস্টের কয়েকজন অতিথি বেরিয়ে পড়েছেন এই প্রকৃতির সুন্দর রূপ দেখার জন্য। যত সময় যাচ্ছে ক্রমশ দিনের আলো ফুটে উঠে চারদিক তখন পরিষ্কার হয়ে গেল, আর কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে মেঘেদের আড়ালে ঢুকে গেল। ও সকাল সকাল চা চলে এসেছে এই জায়গাতেই, গার্ডেনে। গুড মর্নিং। গুড মর্নিং। দাও চা দাও। ওই যে উল্টো দিকের পাহাড়টা যেখানটাতে সূর্যের আলো পড়েছে ওটা হচ্ছে লাভা পাহাড়। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে সারাটা দিন কিন্তু আমরা এখানেই থাকবো। আগামীকাল যাব আমরা লাভাতে। এবারে সকালবেলা হালকা রোদে আমরা কিছুক্ষণ গল্প করতে থাকলাম। এখন বাজে সকাল 9:12। ব্রেকফাস্টের জন্য ডাক পড়ে গেছে। এখানে একটুখানি রোদ পোহাচ্ছিলাম, আর কি করা যাবে, যাই গিয়ে একটুখানি ব্রেকফাস্ট করে আসি। চলুন যাওয়া যাক, দেখি আজকে ব্রেকফাস্টে কি কি মেনু আছে। খাবার টেবিলে আসতেই পেয়ে গেলাম গরম গরম লুচি এবং পাতলা আলুর তরকারি। ও লুচির পরে আবার চলে এসছে বোঁদে। ব্রেকফাস্ট কমপ্লিট হলো। এবারে স্নান সেরে আমরা নিচের দিকে একটু গ্রাম ঘুরতে বেরোবো। তখন সবাই শীতের রোদে নিজেদের আলস্য কাটাচ্ছে। এখন বাজে সকাল 11:15। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এই ঝান্ডি গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখব।
পায়ে হেঁটে। এটাতেই মজা আছে, একটা পাহাড়ি গ্রামে আসলে তার আশপাশের পরিবেশ কীরকম পুরোটাই কিন্তু আমরা জানতে পারি। আজকে কিন্তু আমরা এই ঝান্ডিতে থাকছি। এবার ঝান্ডি হেভেন হোমস্টে থেকে বেরিয়ে বাদিকে নিচের দিকে যাওয়ার পথ ধরলাম। আমাদের সামনে আমার মেয়ে রাজন্যা আর প্রীতম হেঁটে চলেছে। বোল্ডার বেছানো পাহাড়ি পথ ধরে হাঁটতে বেশ ভালো লাগছিল। চারদিকের পরিবেশ খুবই শান্ত স্নিগ্ধ। প্রকৃতিপ্রেমী যে কোনো মানুষের এই জায়গাটা ভালো লাগবেই। কিছুটা এগোতেই পৌঁছে গেলাম একটা চা বাগানে। এখান থেকে দূরে আবার কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। গ্রামে হাঁটতে হাঁটতে কিছুটা চলে আসার পরেই একদম চা বাগানের মধ্যে আর একটা হোমস্টে দেখতে পেলাম। দেখলাম এখানে চা বাগানের গাছগুলো ছাঁটা হচ্ছে, আর এইদিকে মা আর মেয়ে চা বাগানে ঢুকতে পেয়ে খুব আনন্দ। গ্রামে ঘুরতে ঘুরতে এখানে একটা কোয়াশ গাছ দেখলাম, এর মধ্যে হয়ে রয়েছে কত কোয়াশ। এই যে দেখুন, এই যে কত বড় বড় দেখা যাচ্ছে, এই যে, আর নিচে কতগুলো ঝরে পড়ে আছে, খাওয়ার লোক নেই। এই যে কাকিমা কয়েকটা কুড়িয়ে এক জায়গাতে করলেন। ও, এরপরে আবার নিচের দিকে এগিয়ে চলা। কাকিমা একটা লাঠি খুঁজে নিয়ে আনন্দ করতে করতে চললেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। এবারে আমরা রাস্তা ছেড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকলাম। এই সিঁড়িপথ ধরে বেশ কিছুটা নামার পর সুন্দর একটা জায়গায় এসে পৌঁছলাম। এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর। একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম, কিন্তু কারোর দেখা পেলাম না। এবারে পাশের একটা সিঁড়ি দিয়ে কিছুটা ওপর দিকে ওঠার পর একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম। ভেতরে মহাদেব এবং মা মনসা পূজিত হচ্ছেন। যদি একটা পাহাড়ি গ্রামে ঢুকে সেই জায়গাটা পুরোটা এক্সপ্লোর না করি তাহলে কি আর মজা আছে বলুন? আসলাম হোমস্টেতে, শুধু থাকলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমোলাম, চলে গেলাম। কিন্তু পাহাড়ি এই জনজীবন, এখানে যে এরকমভাবে মানুষ থাকে, এগুলো তো একটু দেখতে ইচ্ছা করবেই। তাই জন্য পাহাড়ে এরমভাবে একটু ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ ভালো লাগে। ওই যে সামনে কি সুন্দর জায়গাটা, এই জায়গাটা একটা পাহাড়ের একদম উঁচু জায়গাটা। বাদিকে খাদ আছে, আবার এই দিকেও পাহাড়টা নেমে গেছে, নিচের দিকে আবার কতগুলো বাড়ি আছে। অপূর্ব সুন্দর জায়গা। আর আমরা এখন এখানে সবাই মিলে বসে কিছু খাওয়া দাওয়া করব। আজকে 24 তারিখ। একটু বাদাম আছে, চকলেট আছে, আবার ছোলা ভাজা আছে, আপেল আছে, এগুলো সবাই মিলে বসে একটু পিকনিক পিকনিক ভাইবস নিয়ে মজা করব। সত্যি বিউটিফুল জায়গা। আমরা সবাই এখানে বেশ মজা করলাম। হ্যাঁ, আসো। পাহাড়ের ওপরে অনেকক্ষণ সময় কিন্তু কাটালাম এই জায়গাটাতে। না, এবারে হোমস্টেতে যেতে হবে। এখন 1:30 বাজে। এখান থেকে আমরা প্রায় 2 কিলোমিটার মতন আমাদের হোমস্টে থেকে নেমে এসেছি, আর 2 কিলোমিটার যেতে হবে, তারপরে ওখানে গিয়ে লাঞ্চ সারবো। চলুন, আবার ফিরে চললাম পাহাড়ি পথ ধরে। এইবারে আমাদের ওই পাহাড়টাতে উঠতে হবে, কিন্তু ওই পাহাড়টা ঘুরে তারপরে যেতে হবে। ফেরার সময় আমরা পাথরে খাস ধরে একটা শর্টকাট নিয়েছিলাম। প্রায় 45 মিনিট রাস্তা হেঁটে তারপরে আবার হোমস্টেতে ঢুকলাম। হোমস্টেতে পৌঁছতেই ওনারা জানালেন খাবার রেডি আছে। আমরা একটু রেস্ট নিয়ে পৌঁছে গেলাম খাওয়ার জায়গায়। প্লেট ভর্তি জিনিস, উচ্ছে ভাজা, পালং শাক, পটল বাটা, এটা হচ্ছে ভেন্ডির তরকারি, একটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা দিয়ে গেল বললো হচ্ছে মুগ ডালের বড়ি ভাজা, আর তারপরে ডাল আছে, আর আজকে আছে আবার 2 রকমের মাছ,
চুনো মাছ। এই আগে একটু খাওয়াটা শুরু করি, তারপরে দাও। আর জায়গা কোথায় নেব? এরপর চুনো মাছ চলে এলো, তারপরে এলো রুই মাছ। মাছের সাইজটা দেখো, ব্যাপক। মাছের যা সাইজ, তাতেই আমি ফিদা হয়ে গেছি। এবার খেয়ে তারপরে বলছি আপনাদেরকে। অবশ্য বলার কিছু নেই, প্রতি কটা রান্না যা ব্যাপক করেছে না। এই তোমার এখানে রান্না করেন কে? আচ্ছা দাদা, দাদার নামটা কি আমি ভুলে গেছি। এই হচ্ছে দাদা রান্না করে, পরিচয় না করিয়ে পারছি না। এই যে দাদা মন্টুদা, এখানে এসে পরিচয় হলো, উনি নবদ্বীপের লোক। খুব ভালো রান্না হয়েছে সত্যি। শেষ পাতে জলপাইয়ের চাটনি। খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখন 3:30-র সময় বেরোলাম। সন্দীপটা একটা ভালো জায়গার খোঁজ দিল, বললো একটু ওপর দিকে উঠে, ওপর দিকে একটা ভালো ভিউ পয়েন্ট আছে সেইটা দেখতে, আর তার থেকে আরেকটু ওপর দিকে উঠে একটা ভালো সানসেট পয়েন্ট আছে সেটা দেখতে যেতে। সঙ্গে আবার এই হোমস্টে থেকে একজনকে দিয়ে দিলেন, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তাহলে চলুন যাওয়া যাক। কিছুটা হেঁটেই চলে এলাম ভিউ পয়েন্টে। এখান থেকে দূরে ওই পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে দাঁড়িয়েই আজকের সানসেট হওয়াটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। তারপরে সোজা হোমস্টে। এখন বাজে সন্ধে 7:15। এখন বেরোলাম রুম থেকে। সামনে একটুখানি প্রথমবারে বনফায়ার করব, তারপরে বারবিকিউয়ের ব্যবস্থা করা আছে। চলুন তাহলে যাই। প্রথমেই শুরু হলো বনফায়ার, তারপরেই শুরু হলো বারবিকিউর আয়োজন। এই বারবিকিউর চার্জ কিন্তু আলাদা হয়ে থাকে। প্রতি 1 কিলো চিকেনের বারবিকিউ করতে খরচ পড়ে 1000 টাকা। আমরা সবাই এই ভীষণ ঠান্ডায় আগুনের সামনে বসে বারবিকিউ করা দেখছিলাম। খুব যত্ন সহকারে বারবিকিউ তৈরি হচ্ছিল, আর সবাই অপেক্ষা করছে কতক্ষণে হবে। অবশেষে অপেক্ষার অবসান। প্রত্যেককে এইভাবে পরিবেশন করা হলো। সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে সন্ধেটা কেটে গেল। আবার রাত 10টায় ডিনার। রাতে ছিল ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি এবং চিকেন। আমরা ডিনার করে সবাইকে গুড নাইট জানালাম। আজ সুপ্রভাত বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর 2024। আর একটা সুন্দর সকাল দিয়ে আজকে আমার দিনটা শুরু হলো। আজকে আমরা এই ঝান্ডি হোমস্টে থেকে বেরিয়ে চলে যাব। যাওয়ার পথে বেশ কয়েকটা জায়গা দেখব, দেখে তারপরে যাব কোথায় যাব? একটা নতুন জায়গায়। একদম আর একটা নতুন জায়গা দেখতে যাব। তাহলে চলুন এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোই। আজকে আমরা ব্রেকফাস্টে রুটির কথা বলে রেখেছিলাম, তাই ব্রেকফাস্টে রুটি, আলুর তরকারি এবং মিষ্টি ছিল। আমরা এই যে ঝান্ডির হোমস্টেতে ছিলাম, এটাতে প্রতিদিন আমাদের মাথাপিছু খরচ ছিল 1500 টাকা করে। তবে এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার জায়গা সবটাই খুব ভালো লেগেছে। আমি এই হোমস্টের সন্দীপদার নাম্বার দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারেন। গতকাল এসেছি। গতকালকে আপনারা এসেছেন? হ্যাঁ, আমার সেকেন্ড টাইম এখানে, ওর ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম? হ্যাঁ, আমি মে মাসে এসেছিলাম। বাহ, মানে এত ভালো লেগে গেছে। তারপরে আবার এখানে তখন বৃষ্টি ছিল, সেটা আর এক রকম ভিউ ছিল। আর এবারে তো ঠান্ডাটা ভালোই এনজয় করছি, প্রচন্ড খুব ভালো লাগছে। মনে হয় এখানেই থেকে যাই। আমরা ওই জন্য সাইট সিন তো করছি না, কারণ এই জায়গাটা এতটা নিস্তব্ধ, একটা শান্ত পরিবেশ, ওই জন্য এখানেই থাকতে ইচ্ছা করছে। কদিন থাকবেন? 3 দিন। 3 দিন? হ্যাঁ, বাহ। 27 তারিখে আমরা যাব। আপনি তো এর আগে এসেছেন, সার্ভিস কিরকম পেয়েছেন? ভীষণ ভালো, মানে ও নিয়ে কোনো কথা হবে না। রুম এত ভালো,
মানে সমস্ত কিছু খুব ভালো। এবারে আমরা বেরোনোর জন্য একদম তৈরি হয়ে নিলাম। সন্দীপ দা, থ্যাংক ইউ, খুব ভালো কাটলো, আমার সত্যি ভালো লাগলো সত্যি। আর তারপরে তো অনেকের সঙ্গে এমনভাবে পরিচয় হয়ে গেছে, সবাই আমাদের ছাড়তেও এসছেন। না এটা আমি মানে কি বলবো, এটা আমার সৌভাগ্য। আর 95% গেস্ট তারা এসে ঘরোয়া হয়ে যায় আমাদের। একদম একদম, খুব ভালো আর লাগলো। এইখানে কলকাতা ছেড়ে এখানে এসে ব্যবসা করছি, তারা এসে যখন ঘরোয়া হয়ে যায় খুব ভালো লাগে, ওটাই তাই মানে সময় কেটে যাবো তাই। ঠিক। আর বাড়ি যাওয়ার তখন দরকার লাগলেও তখন মনে হয় এই তো এরা আছে, বেশ সময় কাটছে, চলো থাকি। ঠিক আছে, আসলাম, টাটা। তাহলে আসছে বছর আবার হবে। সাবধানে যেও, টাটা। তার মানে আমি যাচ্ছি না, আমি এখানে থাকছি। আমি আবারও বলি, আবারও সবাইকে নিয়ে আসবে। এবার আমার বাড়ির অতিথি যাবে। একদম একদম একদম। সবাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা প্রথমে যাব সেমারিয়াং টি গার্ডেন, তারপরে লাভা মনাস্ট্রি, তারপরে লাভা পাইন ফরেস্ট দেখে যাব কোলাখাম। এই পথ চলতে চলতে চারিদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমরা এখন এসে পৌঁছলাম শ্যামাবিয়ং টি গার্ডেনে। বিরাট বড় এক চা বাগান, চলুন ভেতরটা ঘুরে একটু দেখে নিই। হাঁটতে হাঁটতে উঠে এলাম চা বাগানের মধ্যে উঁচু একটা জায়গাতে। এখান থেকে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ফ্রেমে বাঁধানো ছবির মতন সুন্দর। আমি সেই সৌন্দর্যকে অনুভব করতে এখানে একটা জায়গায় বেশ কিছুক্ষণ বসে রইলাম। এরপরে চা বাগানের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ালাম। তখন আমার মেয়ে এবং আমার স্ত্রী দুজনে চা বাগানের নিচের দিকে ঘুরে বেড়াচ্ছে। এবারে ফিরে চললাম গাড়ির দিকে। আবার পথ চলা শুরু। এবারে আমাদের গন্তব্য লাভা মনাস্ট্রি। ঘন সবুজ বড় বড় পাইন গাছের মধ্যে দিয়ে সুন্দর চওড়া রাস্তা। সত্যি এই পথ দিয়ে চলতে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, চারদিকের এই সবুজকে পেয়ে আমার চোখ যে কতটা শান্তি পাচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। আর এই শান্তি পাওয়ার জন্যই তো ছুটে আসা এই পাহাড়ে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর গাড়ি আমাদেরকে এখন লাভা মনাস্ট্রি গেটের সামনে নামিয়ে দিল। ঢুকে পড়লাম মেইন গেট দিয়ে। পাহাড়ের ঢালে রাস্তা ধরে একটু এগোতেই ভিউ পয়েন্ট। এই সোজা এখান দিয়ে নাতুলার রেঞ্জটা দেখা যায়। প্রচুর টুরিস্ট এখানে দাঁড়িয়ে তাদের বেড়ানোর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। আমরাও সবাই মিলে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। এবারে চলে এলাম মনাস্ট্রিতে। পাহাড়ের উঁচুতে একটা বড় জায়গা নিয়ে এই মনাস্ট্রিটা তৈরি করা হয়েছে। ঢুকেই ডান দিকে উপাসনা গৃহে রয়েছে 5টি মুদ্রায় 5টি বড় বড় মূর্তি। পুরো প্রার্থনা গৃহটি সুন্দর করে সাজানো। এবারে আমরা উল্টো দিকে আরো একটা প্রার্থনা কক্ষে চলে এলাম। এই কক্ষটি বেশ বড়। এখানে একসঙ্গে অনেক মানুষ প্রার্থনা করতে পারবেন। এখানেও ভগবান বুদ্ধদেবের 5টি মূর্তি স্থাপন করা রয়েছে। মনাস্ট্রিটা পুরো ঘুরে দেখলাম, সত্যি কিন্তু খুব সুন্দর জায়গা। আর এই মনাস্ট্রি যে জায়গায় রয়েছে, মনাস্ট্রির সামনে যে একটা উঠোন মতন জায়গা আছে, এইখান থেকে দেখুন উল্টো দিকের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব লাগছে। এবারে বেরিয়ে পড়লাম মনাস্ট্রির অন্য দিকের গেট দিয়ে। পুরো মনাস্ট্রি চত্বরটাই খুব সুন্দর করে সাজানো। এবারে মনাস্ট্রি থেকে বেরোতে বেরোতেই
আমাদের ড্রাইভার সাহেবকে ফোন করতেই ও গাড়ি নিয়ে উপস্থিত হলো মনাস্ট্রির গেটের সামনে। লাভা মনাস্ট্রি দেখে এবার যাচ্ছি লাভা পাইন ফরেস্ট দেখতে। সেও এক গভীর পাইনের জঙ্গল। চলুন, সামনে বেশি দূর নয় অবশ্য, একটু গিয়ে ঘুরে তারপরে বেরিয়ে যাব। আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে কিছুক্ষণ চলার পর এসে পৌঁছে গেলাম লাভা পাইন ফরেস্টের গেটের সামনে। চারো পুরা এক স্টুডেন্ট। চারও পুরো একটি স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমরা টিকিট কেটে নিলাম 20 টাকা করে মাথা পিছু। উঁচু উঁচু পাইন গাছের মধ্যে পাহাড়ের গা বেয়ে সামনের দিকে এগোতে থাকলাম। এই জায়গাটা পর্যটকদের খুব প্রিয় জায়গা। চারদিকে বড় বড় পাইন গাছ আর ভেতরে এইরকম সুন্দর বেড়ানোর জায়গা, সব মানুষেরই ভালো লাগার কথা। আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সময় কাটালাম। এবারে পেটে খিদে অনুভব করতেই পাইন ফরেস্ট থেকে বেরিয়ে উল্টো দিকের একটা মোমোর দোকানে চলে এলাম মোমো খেতে। ভালোই, এখানে খাই আমি। চিকেন মোমো 60 টাকা প্লেট। 50 টাকা। 50 তো বললো না? এবারে লাভাকে বিদায় জানালাম। লাভা পাইন ফরেস্ট দেখে মোমো খেয়ে তো বেরিয়ে পড়লাম। এরপরে যাব কোলাখাম। তা আজকে আর ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো কোলাখাম। পরে ফোন করছি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের মতামতগুলোই কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। আজকের মতন বিদায়, দেখা হবে আগামী পর্বে কোলাখামে। টাটা।